আমরা আমাদের আজকের ক্লাসে সেই পূর্বের ন্যায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসলে দিন যাচ্ছে, পরীক্ষার তারিখ ঘনিয়ে আসতেছে। তো আমরা আলোচনা করব এই লক্ষ্যেই, যাতে আমাদের কিছু কাজে লাগে। বোধহয় কিছু প্রশ্ন পড়ে তো লাভ নেই। যাই হোক, তোমাদের মধ্যে বলার কার কি আছে সেটা আগে বলো, তারপর আমি অন্য বিষয়ে চলে যাচ্ছি। কারো কিছু বলার থাকলে আগে সেটা বলো। স্যার, হ্যাঁ, বলার আছে আমার স্যার। দুই তিনটে প্রশ্ন বললো স্যার। বলো। আইন আইনের আলোকে ভুল সদবিশ্বাস করা হলে ও তা রক্ষা কবচ হিসাবে গ্রহণ করা যায় না। ব্যাখ্যা করুন। মানে আইনের বিশ্বাস করা হলে তা রক্ষা কবচ হিসাবে গ্রহণ করা যায় না। হ্যাঁ, আইনের আলোকে ব্যাখ্যা করুন, এটা কোন ধারা হবে স্যার? একটা প্রশ্নটা একটু বলে দিলে ভালো হতো। তোমার কথাটা কিন্তু অস্পষ্ট আসছে। আইনুল, কি বুঝতে পারছো কি বলতে চাচ্ছে? না স্যার, আর প্রশ্নটা ভালো বুঝতে পারলাম না স্যার। ওর প্রশ্নটা তোমার নেটওয়ার্কের কারণে আসে নাই। আচ্ছা, তুমি পরেরটা বলো। পরের প্রশ্ন কি? কথা নাই। স্যার, পরের প্রশ্ন কি? পরের প্রশ্নটা হচ্ছে স্যার, স্বীকারোক্তি সংক্রান্ত ফৌজদারি কার্যবিধি আইনে 1898 এবং সাক্ষ্য আইনে 1872 এর সংশ্লিষ্ট ধারাসমূহের মধ্যে কোনো বিরোধ আছে কিনা আলোচনা করুন। এটা আচ্ছা, যাক, ভালো কথা। আমি বলি আগে স্বীকারোক্তি সংক্রান্তে। স্বীকারোক্তি যে বিষয়টি হলো, সিআরপিসি এর 164 ধারায় বক্তব্যে দেয়া আছে স্বীকারোক্তি কাকে বলে। আমরা অনেক সময় ভুল করি যে স্বীকারোক্তি বলতে কি বুঝেন বা স্বীকারোক্তি কি, আমরা দেখা যায় সাক্ষ্য আইনে 24 ধারা দিয়ে দেই। আসলে সাক্ষ্য আইনে 24 ধারা স্বীকারোক্তির অর্থ নয়। স্বীকারোক্তি কাকে বলে, এই স্বীকারোক্তি কাকে বলে এই বিষয় সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে সিআরপিসির 164 ধারায়। তো সিআরপিসির 164 ধারায় স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে সেই ব্যক্তিকে প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতির বাইরে নিয়ে আসতে হবে। তারপরে স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে হবে, সে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে সিআরপিসির 163 ধারায়। আচ্ছা, এখন 164 ধারায় বলছে স্বীকারোক্তি কাকে বলে। তাহলে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় অনুসরণীয় পদ্ধতি, অর্থাৎ 364 ধারা অনুসরণ করে একজন ব্যক্তির স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে হবে। সিআরপিসি 364 ধারাতে বলা আছে, যে ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করতে আগ্রহী আছে তার নাম, ঠিকানা বিস্তারিত লিপিবদ্ধ করতে হবে। তাকে সাহস দিতে হবে যে আপনি কিন্তু স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন। আপনি যদি স্বীকারোক্তি প্রদান করেন তাহলে সেই ধরনের স্বীকারোক্তি আপনার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি আপনাকে মারবো না কিংবা আমি আপনাকে কোনো ক্ষতিও করব না। আপনি নির্ভয়ে আমার নিকট ঘটনা সম্পর্কে বর্ণনা দিতে পারেন, এবং এই সংক্রান্তে আপনাকে কোনো ভয়ভীতি বা প্রলোভন, প্রতিশ্রুতি দেখানো হয়েছে কিনা সেটাও বলেন। এরপর ওই লোকটা যখন, স্বীকারোক্তি প্রদানকারী যখন বলবেন যে না, আমি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমি অনুতপ্ত হয়ে আমি স্বীকারোক্তি প্রদান করতেছি, আমি ঘটনার কারণে অনুতপ্ত বা আমি নিজে জড়িত ছিলাম, এই সম্পর্কে আমি বক্তব্য দিচ্ছি, তখন এই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তির যে ফর্মটা আছে এই ফর্মে তার স্বাক্ষর নেবেন। স্বাক্ষর নেয়ার পর তার বিস্তারিত বক্তব্য নেবেন কিভাবে ঘটনা ঘটলো। ঘটার পর এই ম্যাজিস্ট্রেট সাহেব স্বীকারোক্তি প্রদানকারীকে বলবেন যে দেখেন, আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যগুলো লেখা হয়েছে কিনা। তখন বলবে যে হ্যাঁ, লেখা হয়েছে। তখন সে নিচে একটা সই করবে যে আমার কথা মতো এই যে স্বীকারোক্তি লেখা হয়েছে, এই মর্মে আমি নিচে দস্তখত করলাম। তারপর ম্যাজিস্ট্রেট লিখবেন যে তাকে তার দেয়া বক্তব্য পড়ে শোনানো হয়েছে, সে শুদ্ধ স্বীকার করে দস্তখত করেছেন। এরপর ম্যাজিস্ট্রেট দস্তখত করবেন। এখন 164-র সাথে সাক্ষ্য আইনের 24 ধারার কোনো বিরোধ নাই, একই কথা বলছে। সাক্ষ্য আইনের 24 ধারায় বলছে, দুঃখিত, সাক্ষ্য আইনের 24 ধারায় বলছে যে যদি প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয় তাহলে এই স্বীকারোক্তিটা আদালতে গ্রহণযোগ্য নয়। অনুরূপ ভাবে সিআরপিসির 163 ধারা বলছে যে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে সিআরপিসির 163 এবং সাক্ষ্য আইনের 100, দুঃখিত, সাক্ষ্য আইনের 24 ধারা
আওতামুক্ত করে সাক্ষ্যনের 24 ধারা অনুসারে স্বীকারোক্তি প্রদানকারীকে লোভ লালসার বাইরের থেকে এনে তারপর স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে হবে। কাজে কাজেই এই সিআরপিসির 164 এবং সাক্ষ্যনের 24 ধারা এর মধ্যে কোনো বিরোধ নাই। বিষয়টা বোঝা গেছে? জি স্যার, আমি ওই প্রশ্নের উত্তর পাইলাম স্যার। এখানে লেখা আছে সাক্ষ্য আইনের আহ, ফৌজদারি কার্যবিধি 162, সাক্ষ্য আইনের 27 ধারা। না, এটা তো ভুল ধারণা। প্রশ্নটা হলো কি, কি তোমার প্রশ্নটা কি? স্বীকারোক্তি। জি স্যার, স্বীকারোক্তি। তোমার স্বীকারোক্তি সংক্রান্ত মানে ফৌজদারি কার্যবিধি আর হচ্ছে সাক্ষ্য আইনের মধ্যে কোনো বিরোধ আছে কিনা, বিরোধ আছে এটা কিনা স্যার। এর মধ্যে কোনো বিরোধ নাই। কারণ শোনো, এখানে স্বীকারোক্তি সাক্ষ্য আইনের 27 ধারা তো পুলিশের নিকট দেওয়া প্রদত্ত স্বীকারোক্তি, পুলিশ হেফাজতে থেকে। এখানে কি প্রশ্নে কি পুলিশ হেফাজতের কথা বলা আছে? না 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 স্যার, স্বীকারোক্তির কথা, ম্যাজিস্ট্রেট আমাদের স্বীকারোক্তি। আমাদের এই সমস্যাটা এখানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করতে স্বীকারোক্তি, ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইনের মধ্যে কোনো বিভেদ আছে কিনা। কি আইনুল, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? না স্যার, ঠিক আছে স্যার। সাক্ষ্য আইনে তো স্বীকারোক্তির কোনো সংজ্ঞাই দেওয়া নেই। সাক্ষ্য আইনে তো স্বীকারোক্তি গ্রহণযোগ্য শোনো এবং তুমি আজকে অগ্রহণযোগ্য তুমি সম্পর্কে বলা আজকে আছে। শোনো, তুমি আজকে তোমার তোমার গ্রুপে তুমি লেখো যে স্বীকারোক্তি কাকে বলে। দেখবা যে সাক্ষ্য হ্যাঁ, আইনে ঠিক 24 আছে। ধারা দিয়ে দিছে সবাই। হুম। বুঝতে পারছো মালিকুল? জি স্যার। তাহলে স্যার এই ধারা প্রশ্নটা 164, তোমাকে সিআরপি 63 আসবে এবং তোমাকে সাক্ষ্য এই আইনে 24। বিষয়টা নিজেরাই একটু তৈরি করে লিখতে হবে যে 164 ধারার মধ্যে যে কথাগুলো আছে, সাক্ষ্য আইনের 24 ধারা এটাকে সমর্থন করে, যদি কিনা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়। এটা কি ভাই, এই যে 1938 ভিভো, কি নাম তোমার? নাই, চলে গেল। কে আসলো নতুন করে? যাক। আর 3 নম্বর প্রশ্নটা কি? 3 নম্বর প্রশ্নটা, ক কোনো একটি ফৌজদারি মামলায় গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী সাক্ষী হ্যাঁ। মামলা তদন্ত কার্য সম্পূর্ণ হতে দীর্ঘ সময় লাগায়, হুম। বয়স বৃদ্ধির কারণে বর্তমানে সাক্ষ্য প্রদানে অক্ষম। 32 ধারা, সাক্ষ্য আইনে 32 ধারা, এটা আমার বইয়ের মধ্যে আছে। ইন্সপেক্টরশিপের প্রশ্ন, আমার বইয়ে লেখা আছে। আমি এই যে সে বইটা এখনো বাজারে বের করতে পারিনি, এই কারণে। সাক্ষ্য আইনে 32 ধারা, অর্থাৎ মনে করো একজন ব্যক্তি, বুঝতে পারছো, ওই যে যেটা তুমি বললা, এই বক্তব্যটা হলো বয়সের কারণে সে আদালতে সাক্ষ্য দিতে আসতে পারতেছে না। তার পূর্বের বক্তব্যটা আদালতে গ্রহণযোগ্য, 32 ধারা, বুঝতে পারছো? ফৌজদারি লেখা আছে তো আমি মনে করছি যে 510 ধারা নাকি না, ওই সিআরপিসি। 510 ধারা এখানে আসবে না। এখানে বক্তব্যটা তুমি যেটা বলতেছো, মানে প্রত্যক্ষদর্শী লেখা আছে তো স্যার। হ্যাঁ, প্রত্যক্ষদর্শী সাক্ষী। প্রত্যক্ষদর্শী সাক্ষী, তা প্রত্যক্ষদর্শী সাক্ষী আদালতে হাজির হইতে পারতেছে না, এই তো নাকি? সঠিক স্যার। বক্তব্যটা আবার ভালো করে বলো। স্যার বলি স্যার, কোনো একটি ফৌজদারি মামলায় গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী সাক্ষী হ্যাঁ। মামলার তদন্ত কার্য সম্পূর্ণ হতে দীর্ঘ সময় লাগায়, বয়স বৃদ্ধির কারণে বর্তমানে সাক্ষ্য প্রদানে অক্ষম। হ্যাঁ। সেক্ষেত্রে মামলার বিচার্য যথাযথ প্রমাণে কয়ের নিকট সাক্ষ্য অন্য কিভাবে কোন শর্তের ভিত্তিতে আদালতে গ্রহণযোগ্য হতে পারে। দেখো, এই যে যারা সিআরপিসির 510 ধারার বক্তব্য দিছে, এরা জানে না সিআরপিসির 510টা আলাদা বক্তব্য। এই জন্য সমস্যা। শোনো, আমি যদি সারাদিন তোমাদেরকে ঠিক করে দেই, তাও আমি তোমাদেরকে ঠিক করতে পারবো না। কারণ তোমাদের মধ্যে যেটা ভুল পড়া হয়েছে, এই ভুল পড়াটা সংশোধনের ক্ষমতা আমার নাই। আমি যতই বলি তারা এই ভুলটাই পড়বে। আমি তোমাকে দেখাচ্ছি। এই যে সিআরপিসির 510 ধারা, ঠিক আছে? 510 ধারার বক্তব্যটা কি, আমি তোমাকে না পড়লে তুমি তো বুঝবা না। এই জন্য পড়াশোনা করতে হবে মূল বই দিয়ে, বুঝতে পারছো? মূল বইয়ের কোনো বিকল্প নেই। 510-এর মধ্যে কি বলা আছে দেখো, যে এখানে সুন্দর করে যেটা আমরা, দেখো, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি রিপোর্ট, অর্থাৎ যারা রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, একজন এক্সপার্ট রিপোর্ট দেন, এই রিপোর্ট দাখিল করা ব্যক্তিকে যদি কখনো আদালতে
সাক্ষী রূপে তলব করা হয়, সেখানে যদি এই রিপোর্ট দাখিল করা ব্যক্তিটা কোনো কারণে যদি আদালতে অনুপস্থিত থাকেন, তখন এই দাখিলকৃত রিপোর্টটাই আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এটাই হলো কথা। সাক্ষ্য আইনের 45 ধারা যে বক্তব্যটা বলা আছে, এই শোনো, সিআরপিসির 510, এই 510 কিন্তু এখন প্রায় বাতিলের মতো, কারণ 45 ধারায় কিন্তু, সাক্ষ্য আইনের 45 ধারায় কিন্তু 13টা উদাহরণ দেয়া আছে। কি আইনুল? জি স্যার, 13টা স্যার। আচ্ছা, এই সাক্ষ্য আইনের 45 ধারায় যেটা বলা আছে বিশেষজ্ঞের মতামত, অর্থাৎ একজন বিশেষ, ভালো করে বুঝো, 45 ধারায় বিশেষজ্ঞ মতামত দিতে পারবেন, তার এই রিপোর্টটা আদালতে গ্রহণযোগ্য। 510 বলছে যে পরীক্ষা নিরীক্ষা করেছে, কোন বিষয় সম্পর্কে রিপোর্ট দিয়েছে, সে একজন বিশেষজ্ঞ, কিন্তু তাকে যখন আদালতে ওই রিপোর্ট সংক্রান্তে তলব করা হয়েছে, সে কোনো কারণে আদালতে হাজির হইতে পারতেছে না, যা সে মৃত্যুবরণ করেছে বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এই 510 ধারা বলতেছে ওই যে সে রিপোর্টটা দিয়েছিল, ওই রিপোর্টটাই তার অবর্তমানে আদালতে সাক্ষ্য রূপে ব্যবহার করা যাবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আর তোমার বক্তব্য হলো প্রত্যক্ষদর্শী সাক্ষী, তোমার বক্তব্যের উত্তর হলো সাক্ষ্য আইনের 32 ধারা। এই জন্য বললাম তো যে আমি তো সংশোধন করতে আসি নাই, আমি কারে সংশোধন করব? আমি যতই ভালো বলি না কেন, ওই আমার পড়াশোনা ওরা পছন্দ হবে না। আইনুল, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, ওইটা ঠিক আছে স্যার, 32 ধারাই সঠিক স্যার। মালিকুল ক্লিয়ার? জি স্যার। কি রুহুল, আমার কথা কি বুঝতে পারছে না বোঝো নাই? স্যার বুঝছি, স্যার বুঝছি, স্যার বুঝছি। সিআরপিসির 510 ধারার বক্তব্যটা হলো, শোনো, সাক্ষ্য আইনের 45 ধারায় যে কথাটা বলছে, আমি তোমাদের একটা জিনিস বুঝাই। এই যে এইটা জিনিস পরীক্ষা করে একজন রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টটা আদালতে গ্রহণযোগ্য। আর 510 বলেছে যে ব্যক্তি রিপোর্টটা দিয়েছে, তাকে যদি আদালতে কখনো সাক্ষী হিসেবে তলব করা হয়, সে যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, 510 বলছে তখন তার এই রিপোর্টটাই আদালতে সাক্ষীর ন্যায় গ্রহণযোগ্যতা পাবে। একটার সাথে একটা তো মিল নাই। কি আইনুল? জি স্যার। কি আমরা বোঝাবো? আর তারপরে কারো কিছু বলার আছে তোমাদের? আর কারো কিছু বলার আছে? কি ইমরান, কিছু বলবা? না স্যার। আওলাদ, আরিফ, আইনুল, কিছু বলবা আইনুল? না স্যার। আচ্ছা, এই যে ভিভো ভিভো 1938, কে ভাই তুমি? কি নাম তোমার? কথা না বললে রিমুভ করে দেবো, সমস্যা নেই। যাই হোক, এবার নেক্সট আসটা থেকে রিমুভ করে দিতে হবে। আমরা আজকের আলোচনায় যেটা যাব, এফআইআর কাকে বলে আমরা সবাই জানি। এফআইআর কাকে বলে? এফআইআর বিষয়টি হলো সিআরপিসির 154 এবং পিআরবি 243 বিধিতে এফআইআর সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সেটি কি কি কোন ক্ষেত্রে হয়? আমলযোগ্য অপরাধ সংক্রান্ত। প্রশ্নটা হলো যে একদল ডাকাত রাত্রিবেলা কনামক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে ডাকাতি করাকালে গৃহকর্ত্রীকে খুন করেন। এই ঘটনার প্রেক্ষিতে একখানা মৌখিক এজাহার, তার মৌখিক জবানবন্দির ভিত্তিতে একখানা এজাহার লিপিবদ্ধ করেন। তার মানে কি? মৌখিক এজাহার লিপিবদ্ধ করেছে তার বক্তব্য অনুসারে। তাহলে কোন ধারায় এজাহারটা লিপিবদ্ধ হবে? 396 ধারা একটা এজাহার লিখতে হবে, এই তো। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে কি লিখতে পারি? এখানে বলছে একটা এজাহার লিখতে পারি, তাহলে এখানে সরাসরি পেনাল কোডের 396 ধারায় একটা এজাহারের কথা বলছে। এটা আমাদের এরকম গুরুত্বপূর্ণ নয়, তারপরে আমি একটু আলোচনা করছি। এবারে যে আনসার, এসকেস ম্যাপ কাকে বলে? এসকেস ম্যাপ বা খসড়া মানচিত্র সূচি কাকে বলে? আরিফ, বলতে পারো?
পিআরবি 273 বিধি মোতাবেক স্যার মামলা হ্যাঁ, তদন্তকারী কর্মকর্তা উপস্থিত হয়ে আচ্ছা, ঘটনাস্থলে যে মানচিত্র আর কি অঙ্কন করেন, এটা খসড়া মানচিত্র বা স্কেপ ম্যাপ বলে স্যার। আমরা এভাবে লিখবো, সিআরপিসির 273 ধারা পর্যালোচনা করে দেখা যায়, বা 273, দুঃখিত, পিআরবি 273 বিধি অনুযায়ী এসকেস ম্যাপ হলো ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ঘটনাস্থলের আহ অঙ্কনকৃত মানে বর্ণনা, অঙ্কনকৃত বর্ণনা নাকি, বা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি ঘটনাস্থল সম্পর্কে যে কিছু অঙ্কন করেন সেটি হলো স্কেচ ম্যাপ নাকি? সঠিক স্যার। কি রোহন, স্কেচ ম্যাপ করছো না অনেক? জি স্যার। আচ্ছা, তো পিআরবি দুশো জি তিয়াত্তর বিধিতে স্কেচ ম্যাপ সম্পর্কে বলা হয়েছে, ভালো কথা। ইয়ার প্রয়োজনীয়তা এবং তৈরির পদ্ধতি আলোচনা করব। স্কেচ ম্যাপের প্রয়োজনীয়তা কি, প্রয়োজন কি জন্য, এটা কি প্রয়োজন করা হয় ইমরান? মামলা ঘটনা সাক্ষ্য প্রমাণ উদ্ঘাটনের জন্য। কিভাবে ওইটা ঘটছে, না, সাক্ষী কোথায় ছিলেন, ওইটা না। এবং আশেপাশে কি হয়েছে। আরে বাবারে, কি কথা বলো, কিছু বুঝিও না তোমরা, কি কথা বলো, এটা ক্লাসের মধ্যে বোঝাও যায় না, একটু ভালো করে বলতে হবে, তো যেহেতু রেকর্ডিং থাকে। এর উদ্দেশ্যটা হলো যে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যে অঙ্কনটা করতে, কারণ আদালত তার বিচার করে ঘটনাস্থলে বসেই যেন তিনি বিষয়টা সম্পর্কে অনুধাবন করতে পারেন, বা তিনি বুঝতে পারেন যে ঘটনাস্থলটি কোথায় এবং কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে, এবং এই ঘটনার সূত্রপাত যেখানে হয়েছে সেখানে কি অবস্থা ছিল, এবং তদন্তকারী কর্মকর্তা এই ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তার মামলা তদন্তের দিকে অগ্রসর হবে। কারণ যদি এরকম উল্লেখ থাকে, যেমন স্কেচ ম্যাপ তৈরি করতে কিন্তু একটা বিষয় আছে, সাক্ষী কোথায় দাঁড়ানো ছিল, কোন সাক্ষী কি জবানবন্দি বলেছে, এগুলোও কিন্তু চিহ্ন দিতে হয়। আগে কিন্তু দিতে হতো না, এখন কিন্তু দিতে হয়। এই জন্য হলো স্কেচ ম্যাপ তৈরির পদ্ধতি। স্কেচ ম্যাপ তৈরি করতে গেলে কি করতে হয়, তদন্তকারী কর্মকর্তাকে কোন দিকে দাঁড়াতে হয়, কি রোল, কোন মুখ করে দাঁড়াতে হয়, উত্তর পূর্ব না? উত্তর দিকে। হ্যাঁ রোল, উত্তর দক্ষিণ দিকে স্যার। রোল কোন দিকে দাঁড়াতে হয়? স্যার, উত্তর উত্তর স্যার। মানে উত্তরমুখী হয়ে দাঁড়াতে হয়, এই তো নাকি? জি স্যার। তার মানে হাতের ডাইনে থাকে কি? আমি যদি এখন উত্তর দিকে দাঁড়াই, আমার হাতের ডাইনে কি থাকবে, পূর্ব? পূর্ব স্যার, পূর্ব। যাক, বুঝলাম। রাজসাক্ষী কাকে বলে, রাজ সাক্ষী কাকে বলে, বা রাজসাক্ষী কি, কি আওলাদ, রাজসাক্ষী কাকে বলে? 237 দর্শক। কাকে বলে? রাজার পক্ষে বা সরকারের পক্ষে যে সাক্ষী দেয় তাকে রাষ্ট্র সাক্ষী বলে। এই আওলাদ, রাজসাক্ষী কাকে বলে? রাজসাক্ষী হলো স্যার যে নিজেকে আহ, দোষী প্রমাণ করে অন্যকে দোষারোপ করে যে বক্তব্য দেওয়া হয়েছে। কি হলো আরিফ, রাজসাক্ষী কাকে বলে আরিফ? বা কোনো অপরাধের অভিযুক্ত ব্যক্তি হুম, নিজেকে নির্দোষ প্রমাণের লক্ষ্যে আহ, ঘটনার সাথে জড়িত। নির্দোষ প্রমাণের লক্ষ্যে তো হবে না, সে তো দোষী না হলে রাজসাক্ষী হতে পারবে না। মূলত কথাটা হলো রাজার পক্ষে যে সাক্ষ্য দেয় তাকে রাজসাক্ষী বলা হয়। এখন রাজার কথা আসে কেন, সিআরপিসি 337 ধারায় যে কথাটি বলা আছে, কোনো অপরাধের সহচর, অর্থাৎ রাজসাক্ষী বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয় যদি কোনো ব্যক্তি আদালতে দাঁড়িয়ে শপথনামা পাঠপূর্বক নিজের দোষ স্বীকার করে ক্ষমা করার শর্তে অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করে জবানবন্দি দেয়, এই ধরনের ব্যক্তি, জবানবন্দিকারী ব্যক্তিকে বলা হয় রাজসাক্ষী। মূলত রাজার পক্ষে যে সাক্ষ্য দেয় সেটি হলো রাজসাক্ষী। এখন কথা, রাজার কথা আসে কেন, ব্রিটিশ শাসন আমলে দেশটা শাসন করতো রাজা, আসামি হতো প্রজা। যেমন এখন যদি ফৌজদারি অপরাধে কোনো মামলা রেকর্ড হয়,
কোর্টে যাওয়া মাত্রই একটা নথি তৈরি হয়, নথিতে লেখা থাকে রাষ্ট্র বনাম আসামি। সেখানে কিন্তু লেখা থাকে না বাদী আলমগীর বনাম আসামি। তার মানে থানায় যে সকল নিয়মিত মামলা রুজু হবে, এই মামলাগুলো সরকারি ভাবেই রাষ্ট্র পরিচালনা অর্থাৎ রাষ্ট্রীয় ভাবেই মামলাগুলোর পরিচালনা করতে হবে। এই জন্য কিছু পার্থক্য আছে। কোর্টে যখন কোনো ব্যক্তি অভিযোগ দেন, তাকে কিন্তু নিজের আইনজীবী নিয়োগ করতে হবে, কিন্তু থানায় যখন একটা এজাহার দেওয়া হয়, এই এজাহার দেওয়াটাই শেষ, বাকিগুলো দায় দায়িত্ব রাষ্ট্রের উপরে পড়ে, পুলিশ থেকে শুরু করে আদালত পর্যন্ত। এখন রাজসাক্ষী যিনি হচ্ছেন, তিনি কি করতেছেন? এই সরকার পক্ষে একজন সাক্ষীর ন্যায় কাজ করতেছেন, যদিও সে আসে। কারণ একজন বিচারক যখন বিচার করে দেখতেছেন যে এই মামলা সংক্রান্তে তার শাস্তি দেওয়ার মতো এরকম উপযুক্ত সাক্ষী পাচ্ছেন না, সাক্ষ্য প্রমাণও পাচ্ছেন না, তখন বিচারক দেখলেন যে একজন ব্যক্তি সে ঘটনা সম্পর্কে বর্ণনা দিচ্ছে এবং নিজেকে জড়িয়ে বক্তব্য দিচ্ছে, অন্যান্য সাথীদের নাম বলছে। তখন যেমন আমরা অনেক সময় কার্যক্ষেত্রে বলি যে তুই সত্যি করে বল কে কে ঘটনা ঘটাইছে, তোর কথাতে যদি আমি সঠিক জানতে পারি তাহলে কিন্তু আমি তোর কিচ্ছু বলবো না, আর যদি তুই মিথ্যা বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। আমরা অনেক ক্ষেত্রে বলি না এগুলা? জি স্যার, বলি স্যার। এই ঘটনাটা হলো তাই, এটার রাজ। এখন প্রশ্ন হলো যে আহ, কিভাবে রাজসাক্ষী করা হয়, সেটা আমরা এর মধ্যে পেয়ে গেলাম যে যিনি রাজসাক্ষী হওয়ার জন্য ইচ্ছা পোষণ করবেন, তাকে তার আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করতে হবে। আদালত তার বক্তব্য শোনার পর তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করতে পারেন। রাজসাক্ষীর সাক্ষ্য কি তার বিরুদ্ধে ব্যবহার করা যায়? হ্যাঁ, টিআরপিসির মধ্যে বলা আছে, 339 ধারায় বলা আছে যে রাজসাক্ষী যে সাক্ষ্য দিয়েছেন, এই সাক্ষ্যের ভিত্তিতে যদি রাজসাক্ষী যে বক্তব্য দিয়েছেন তাহা যদি সঠিক বলে প্রমাণ করতে না পারে, সেক্ষেত্রে রাজসাক্ষীকে আদালত শাস্তি প্রদান করবে, এখানে বাধ্যতামূলক শাস্তি প্রদান করবে। মানে বিষয়টি হলো এরকম, রাজসাক্ষীর বক্তব্যের ফলে যদি ঘটনাটি দোষী প্রমাণিত হয়, সেক্ষেত্রে রাজসাক্ষীকে ক্ষমা করে দেওয়া হবে, অন্যান্য আসামিরা শাস্তি পাবেন। কিন্তু রাজসাক্ষীর কথার ফলে যদি রাজসাক্ষী যে বক্তব্যটা দিয়েছে এটা যদি সে প্রমাণ করতে না পারে, তাহলে অন্যান্য আসামিরা খালাস পেলেও এই যে সরকারি সে যে একটা মানে মিথ্যা সাক্ষী দিয়েছে বা আদালতকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে, এই জন্য আদালত তাকে শাস্তি প্রদান করতে পারবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? আমার কথা কি বুঝতে পারছো? স্যার। কি আইনুল, কোনো বক্তব্য আছে এ সম্পর্কে? ঠিক আছে স্যার। শোনো, এই যে রাজসাক্ষীর পিআরবি দিয়ে রাখছে মনে হয় 386 না 486, তাই না? 486 স্যার। হ্যাঁ, এগুলো ভুয়া, রাজসাক্ষীর কোনো পিআরবি নাই। আমার কথা কি বুঝতে পারছো? 486 বক্তব্য হলো কি, 486 দেখো আদালতের বিষয়, ওখানে ওই অধ্যায়টা হলো আদালতের অধ্যায় বা কোর্টের অধ্যায়। 486-তে বলা আছে যে সকল ব্যক্তি রাজসাক্ষী হবে, কোর্ট পুলিশ তাকে আদালতে নেয়ার সময় আলাদাভাবে নিয়ে আসবেন, গাড়িতে প্রিজনার ভ্যানে আলাদাভাবে তাকে রাখবেন। আর আমরা বলছি রাজসাক্ষী কাকে বলে, দুটার মধ্যে এক হলো আইনুল? না স্যার, কোন ধারা কোথায় ওটা আনা লাগাইছে, নেওয়ার পদ্ধতি স্যার। কোন পিআরবি কোথায় লাগাইছে, কে কার কাছে প্রমাণ দিবে বলো? কি আওলাদ হোসেন? আমার কথা জি কি স্যার, বুঝতে পারছো? বুঝি স্যার, কিন্তু রাজশাহী 486 স্যার আছে, রাজশাহী দোষ স্বীকারী বন্দী ও অন্যান্যদের পৃথকীকরণ। কিন্তু এখানে ঠিক স্যার তাদের। তৃতীয় রাজশাহীর পিআরবি 486-তে স্যার হ্যাঁ, রাজশাহী দোষ স্বীকারী বন্দী এবং অন্যান্যদের পৃথকীকরণ। এখন এখানে তো আছে স্যার এই পৃথকীকরণ যে সেটাই তো বললাম, তাদেরকে যখন কোর্টে আনা নেওয়া করতে হবে আলাদাভাবে আনতে হবে। আমার প্রশ্ন এখানে হলো স্ক্রিন রাজসাক্ষী সার্টিফিকেট কাকে দেওয়া। বলে, আমার প্রশ্ন হলো রাজসাক্ষী কাকে বলে, ওটার সাথে মিললো? কি মিলছে নাকি? না স্যার, আমার বক্তব্য সেটাই যে আমরা যে ভুলগুলো পড়তেছি এই ভুলটা আমাদের সংশোধন করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। ওই জায়গায় যে দুই আছে, দেখি স্যার দিচ্ছে।
একটা প্রশ্ন আমি বলি, যদি কখনো প্রশ্নটা এভাবে আসে যে একজন কুখ্যাত সন্ত্রাসী একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছে, একজন কুখ্যাত সন্ত্রাসী হত্যা মামলায় গ্রেফতার হয়েছে, তার আইনগত অধিকারগুলো আলোচনা করুন। কুখ্যাত সন্ত্রাসী হলেই তার আইনগত অধিকার থাকবে না তা কিন্তু নয়। কুখ্যাত হোক আর অখ্যাত হোক, আসামির কিছু আইনগত অধিকার আছে। আসামি কি কি অধিকার পাবে, তার কোন ধরনের অধিকার আছে, অর্থাৎ হত্যা মামলার আসামির যে অধিকার আছে, চুরি মামলায় গ্রেপ্তারকৃত আসামির একই অধিকার আছে। এখানে কিন্তু আলাদা করে করে কোনো অধিকারের কোনো সুযোগ নাই। তো আমরা এখানে অনেকগুলো ভুল লিখেছি। ওই তাকে থাকার জায়গা দিতে হবে এতটুকু, খাবার দিতে হবে এতটুকু, এ করতে হবে সে করতে হবে, আসলে অনেক কিছু লেখা আছে, তাই না কি ইমরান? জি স্যার। জি স্যার। আচ্ছা, একজন গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকার, এই অধিকারগুলো কি কি, কতটুকু, এটা কোন আইনের প্রশ্ন? আরিফ? এটা মনে হয় পিআরবি 328 হবে স্যার। আচ্ছা আচ্ছা, আওলাদ এটা কোন আইনের প্রশ্ন? একজন গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকারগুলো আলোচনা করুন, এটা কোন আইনের প্রশ্ন? বিআরপিসি স্যার। হ্যাঁ হ্যাঁ, 300 কি পিআরবি পিআরবি কত? 327 স্যার। 327। গুড। রুহুল, এটা কি তোমার জানা আছে রুহুল? স্যার 27 স্যার 327 আইনুল কত? বিআরবি। এটা সংবিধানের প্রশ্ন স্যার, 33। এই জন্য তো বললাম যে আমরা পড়ি না, বই পড়ি না, আমরা ফাও হুদাই চিল্লাই। সংবিধানের 33 অনুচ্ছেদে যে কথাটি বলা আছে, গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে শীঘ্রই গ্রেপ্তারের কারণ না জানিয়ে পুলিশ প্রহরায় রাখা যাবে না, এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শ এবং তাহার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। গ্রেপ্তারকৃত এবং প্রহরায় আটককৃত প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের স্থান থেকে ম্যাজিস্ট্রেটের স্থান বাদ দিয়ে, অর্থাৎ তাকে যথাসময়ে প্রেরণ করতে হবে, এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত আগে অতিরিক্ত কাল পুলিশ প্রহরায় রাখা যাবে না। এইটা হলো সংবিধানের প্রশ্ন, আর আমরা 9 পাতা লিখে ফেলাইছি। কি জানুন? এখন সব গাইডই দেওয়া আছে স্যার, 9 পাতা, এখন 14-15টা করে পয়েন্ট। শোনো, এগুলো তুমি কি করবা? গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারগুলো আলোচনা কোন আইনে বলা আছে? পিআরবি 330-এ কি বলা আছে? গ্রেপ্তারকৃত না ব্যক্তিকে স্যার, হাত ওগুলো করা লাগানোর পদ্ধতি স্পষ্ট বলা রূপে আছে। উল্লেখ করা নাই তিনশো স্যার। সাতাশ কিভাবে হয়, 328 কিভাবে হয়, কার কাছে তোমরা শিখলা? গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার যদি সংবিধানের 33-এ আমরা দেখি, সেখানে স্পষ্ট বলা আছে গ্রেপ্তার এবং আটক সম্পর্কে রক্ষা কবচ, তার মানে আইনগত তার অধিকার। তো এর বাইরে তো কোনো ধারা আসার সুযোগ নেই, আছে কি মালিকুল? না স্যার, সংবিধান 33 অনুচ্ছেদের 1-2 হবে স্যার। কি জসীমউদ্দিন? জি স্যার, সংবিধান 33 স্যার, ওইখানে সবকিছু বলা আছে স্যার। এতক্ষণ তো দেখা গেল আইনগত বললে অধিকার গুলা আরেকটা বলতা। মানে আমাদের যে বিষয়গুলো আমরা ওগুলো বুঝি না, না বোঝার কারণে এই সমস্যা। তাহলে আমরা এরকম প্রশ্ন আসলে যদি কিছু মনে নাও থাকে, তাহলে ওই কথাগুলো লিখবো। 24 ঘন্টার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া রাখা যাবে না, তাকে তার আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে, তার উপরে কোনো নির্যাতন করা যাবে না, বা তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আমরা যদি এই সংবিধানের 33 লেখি, তারপরেও কিন্তু আমরা নাম্বারটা পাবো। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি
যাই হোক, রাষ্ট্রদ্রোহিতা কি? রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে? কেউ বলতে পারবে রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে? কি আইনুল, রাষ্ট্রদ্রোহিতা বলতে কি বুঝেন? জি স্যার। স্যার, পেনাল কোডের 124(7) ক ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি হ্যাঁ, কথা, ইঙ্গিত বা কল্পনামূর্তির সাহায্যে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা ও অবজ্ঞা সৃষ্টি করে, তাকেই রাষ্ট্রদ্রোহিতা বলেছে। রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্তে অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি আলোচনা করুন। সিআরপিসি আ- 196 ধারা মোতাবেক স্যার। আচ্ছা, কি লেখা আছে সেখানে? এটা তো অনেকেই জানে না, বললাম না, এগুলো তো ফোকাস কোম্পানি। কি বলা আছে? এখানে বলা আছে, সিআরপিসি 196 ধারা বলা আছে, যদি কেউ রাষ্ট্রদ্রোহিতা অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে অপরাধ আমলে নিতে হলে সরকারের অনুমতি লাগবে স্যার। সরকারের অনুমতি ব্যতীত রাষ্ট্রদ্রোহিতা অপরাধ কোনো আদালত আমলে নিতে পারবে না। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা আছে, রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত অপরাধ আমলে নিতে গেলে সরকারের অনুমতি ছাড়া কোনো অবস্থায় এটি আমলে নেওয়া যাবে না, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, কি রুহুল, আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝতে পারছি স্যার, ধারাটা কত লাস্টে স্যার? আমলে নেওয়া যাবে না এটা ধারাটা? টিআরপিসির 196। জি স্যার। যাহ, অনেক কিছুই এখন আমাদের দেশে দেখতে হবে। স্যার একটা বই পাইছি স্যার, একজন সুনাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় দ্রোহিতা মামলা আমলে নেওয়ার পদ্ধতি, সুনাগরিক লেখছেন ওই এখানে। 186, এটা কি স্যার? 196, আচ্ছা স্যার। 196 জি, নাগরিক। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। কেস ডায়েরি লেখার প্রয়োজনীয়তাটা কি জসীমউদ্দিন? কেস ডায়েরি লেখার প্রয়োজনীয়তাটা কি? টিআরবি 261 এবং 260 মোতাবেক কেস ডায়েরি লেখার প্রয়োজনীয়তা হলো এই ফৌজদারি মামলার বিরুদ্ধে মামলাটি কখন ঘটেছে, কোথায় ঘটেছে, সময় কখন, আইনুল, কি কি জব্দ স্টপ করা আইনুল, হয়েছে। এর প্রয়োজনীয়তা কি? এটারই প্রয়োজনীয়তা হইলো স্যার, 1 নম্বরে হইলো যে তদন্তকারী কর্মকর্তা যদি অন্য কোথাও বদলি হয়ে যায়, তাহলে অন্য তদন্তকারী কর্মকর্তা পরবর্তী যে নিয়োগ হবে সেই নিয়োগ তদন্তকারী অর্থাৎ ওই কর্মকর্তা তদন্তকারী পরের কেস ডায়েরি কর্মকর্তা দেখে কতটুকু কার্য তদন্ত সম্পাদন অগ্রসর করে হবে। গেছে সেটা যেন সে বুঝতে পারে, এই তো? জি স্যার। আচ্ছা, এরপরে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে কি কি দায়িত্ব পালন করেছেন সেটি যেন তিনি পর্যবেক্ষণ করতে পারেন, সেই তো? জি স্যার। এবং তারপর আদালতে ভবিষ্যতে আছে তিনি স্যার। যদি আদালতে যখন সাক্ষী দিতে হাজির হবেন, তখন যেন কেস ডায়েরি দেখে তিনি তার স্মৃতিতে চারণ করতে পারেন কবে কখন কোন স্থানে কি দায়িত্ব তিনি পালন করেছেন, এই তো নাকি? জি স্যার। এবং বিচারক ওই কেস ডায়েরি দেখে স্যার মামলা বিষয়বস্তু বুঝতে পারে। আমি বাস্তবে একটা কথা বলি, আমাদের ক্লাসে যারাই আছে কিংবা বেশিরভাগ লোকেরা হলো কি, বেশিরভাগ লোকেরা বই পড়ছে আর এই মুখস্থ করে থুইছে, কিন্তু আসলে আইনের বিষয়গুলো চেষ্টা করে নাই। এমনি আন্দাজি ওই ধামাচাপা দিয়ে বানাইলে হবে না, এগুলো একটা লেখার একটা সিস্টেম আছে। যাই হোক, কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি? রুহুল আমিন, কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য কত? স্যার ধারা জানি না স্যার, এটা স্মৃতিচারণ স্যার। ধারা স্যার। কি যে জ্বালায় আছি, তুমি কি পরীক্ষা দিবে রে বাপু? কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য কত আওলাদ? আওলাদ নাই? আইনুল? 35 ধারা স্যার, সাক্ষ্য আইনে। আচ্ছা, আরিফ, কত ধারা সাক্ষ্যগত মূল্য কেস ডায়েরির? তো সাক্ষ্য আইনে 35 ধারা স্যার। অনলাইনে কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য কত ধারা? সাক্ষ্য আইনে 35 ধারা অনলাইনে স্যার। কেস দিচ্ছে, সাক্ষ্য 25 ধারাই হবে স্যার। শোনো, এই কেস ডায়েরি, এজাহার, এফআইআর, জেনারেল ডায়েরি যেটাই হোক না কেন, এর সাক্ষ্যগত মূল্য শুধুমাত্র সাক্ষ্য আইনের 35 ধারা। সাক্ষ্যগত মূল্য কি জানো? এই যে আমি যে আমার মুখের কথাটা বলতেছি, আমার মুখের কথাটার
আদালতে দাঁড়িয়ে যখন আমি জবানবন্দি দেব, তারপরে তো ম্যাজিস্ট্রেট লিখবেন আমার বক্তব্যটা, এটার যেরকম মূল্য, ওই কেস ডায়েরিতে তুমি যে সকল বিষয় লিপিবদ্ধ করছো একজন সাক্ষীর ন্যায় ওটি আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। যেমন মালিকুল একটা কথা বললো, আমরা বললাম যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মামলা রুজুর পদ্ধতি আলোচনা করুন, আর মালিকুল বলল যে একজন সুনাগরিকের বিরুদ্ধে, অর্থাৎ ভালো নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মামলা রুজুর পদ্ধতি আলোচনা করুন। একই জিনিস। অনুরূপ ভাবে কথাটা হলো এখানে, যে আমরা যে কথাটা এখানে বলছি যে যদি আমরা অনলাইনে জিডির কথা বলি বা এফআইআর এর কথা বলি, প্রাসঙ্গিকতা যদি আসে তাহলে সেটা 35 ধারা অনুযায়ী আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের মধ্যে একটা বক্তব্য বলা আছে, ডিজিটাল সাক্ষ্য বলতে কি বোঝেন? ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্য কি? ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্য বলতে কি বোঝেন? যদি এরকম কখনো প্রশ্ন আসে তাহলে বুঝতে হবে এটি সাক্ষ্য আইনের 3 ধারার প্রশ্ন। আর যদি প্রশ্ন আসে ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ডে থাকা প্রমাণাদি আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় কি, তাহলে বুঝতে হবে 65 খ। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ডিজিটাল মাধ্যমে যেগুলো ধারণ করে রাখা হয়েছে সেটার প্রাসঙ্গিকতা সাক্ষ্য আইনের 65 খ। আর এজাহার এফআইআর এটির প্রাসঙ্গিকতা 35 ধারা। বিষয়টা ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার। তোমাদের লোকজনে নাই, আর তোমাদের লোকজনে বুঝলাম না, এরা কি পড়ালেখা বাদ দিল নাকি বুঝলাম না। আইনুল? না স্যার, হয়তো ব্যস্ত আছে স্যার। ওই লোকজন তো আসে না, দেখি না। আসবেনি স্যার, এক তারিখে অনেকেই যোগদান করে ফেলবেন। আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে পূর্ববর্তী অফিসার ইনচার্জকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ সুপারের অফিসে সংযুক্ত করা হয়েছে। আপনি নতুন করে থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে অপরাধ নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা গ্রহণে কি পরিকল্পনা গ্রহণ করবেন বর্ণনা দিন। এটা কত ধারার প্রশ্ন বা কোথাকার প্রশ্ন? সিআরপিসি 149, 50, 51 ধারা 15। হ্যাঁ, 53। কি সিআরপিসির 149 থেকে 53 বলেছে। আইনুল, কথাটা কি বুঝতে পারছো? কি প্রশ্নটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনি নতুন অফিসার ইনচার্জ হিসেবে থানায় যোগদান করে অপরাধ নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা গ্রহণ করবেন বর্ণনা দিন। এটা কি কোথাকার প্রশ্ন এটা ইমরান? স্যার আরিফ? স্যার প্রেজেন্টেশনের ডিটেলস যেটা আছে সিআরপিসি স্যার 150 থেকে 153 ধারা স্যার। 53 ধারা পর্যন্ত আলোচনা। কি ইমরান, কি হয়েছে? পুলিশের যে কার্যক্রম স্যার 13তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে, পুলিশের প্রিভেনশন ডিসিশন প্রতিরক্ষামূলক ব্যবস্থা পুলিশের। তো সুন্দর, মানে আমাদের বক্তব্যটা হলো কি, বইটা তো পাচ্ছি না। মানে তোমার বক্তব্যটা হলো কি যে সিআরপিসি এর 149 থেকে 100, আইনুল কত, তাই না আইনুল? ওটা স্যার 149 থেকে 153। মানে নতুন অফিসার ইনচার্জ 149 থেকে 153। গুড। জি স্যার। পিআরবি 205 পরে দেখো তো কি বলা আছে। পিআরবি 205 পরে দেখো। অফিসার ইনচার্জের দায়িত্ব অফিসার কর্তব্য। ইনচার্জের দায়িত্ব কর্তব্য স্যার। দায়িত্ব এবং কর্তব্য হেডলাইন পড়লে হবে? না স্যার। ভিতরে পড়ে দেখো কি বলা আছে, স্পষ্ট করে বলা আছে, থানার একজন ওসি তাহার আওতার মধ্যে শান্তি রক্ষা, অপরাধ নির্ণয়, প্রতিরোধ তাহার অবস্থান পুলিশদেরকে যথাযথভাবে কাজে লাগানোর ব্যবস্থা গ্রহণ করবেন। তার দায়িত্বদের এলাকার মধ্যে তার বসতি সম্পর্কে বিস্তারিত জানবেন, চৌকিদারদের খোঁজ খবর নেবেন, দাগী অপরাধীদের উপর সক্রিয় পদক্ষেপ নেবেন। এটা কি হইলো তোমার উত্তর? তুমি 149 থেকে 153 যাচ্ছ, সেখানে কি বলা আছে যে অফিসার ইনচার্জ
তার থানা এলাকার অপরাধ নিবারণ কল্পে কি ব্যবস্থা নেবেন? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি? যা আছে তাই আদর না বাড়ে। কি নিয়ন্ত্রণ কাকে বলে? প্রশ্ন হলো পিআরবি 205-এ তুমি চলে গেলা 149 থেকে 153, ধারে কাছেও নাই। কি আইনুল, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। অর্থাৎ অফিসার ইনচার্জকে ক্লোজ করা হয়েছে, তা নতুন করে তুমি অফিসার ইনচার্জ। তাহলে তুমি তোমার এই ফোর্স, থানায় যেগুলো অফিসার এবং ফোর্স আছে, তাদেরকে অপরাধ নিয়ন্ত্রণে কি পরিকল্পনা তুমি করবা, এই পরিকল্পনাগুলো এখানে বলা আছে। টহল কার্যকর করা, খারাপ লোকদের জন্য, খারাপ লোকের তথ্য নেওয়া, পার্শ্ববর্তী থানাতে সাহায্য সহযোগিতা নেওয়া। 205 কখনো পড়ছো? কিন্তু পড়ে গেছো স্টেশন অফিসার, করছি স্যার। ভিতরে তো পড়ে দেখো নাই। সেখানের মধ্যে বলা আছে অফিসার ইনচার্জের দায়িত্ব এবং কর্তব্য, তিনি কি দায়িত্ব পালন করবেন তার নিম্ন পদস্থ অফিসার এবং ফোর্সের প্রতি। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? কি মালিকুল? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা তোমাদের প্রশ্ন না, এটা হলো রুহুল আমিনের প্রশ্ন। অর্থাৎ এত বড় প্রশ্ন তোমাদের আসবে না, তো এই জিনিসটার অবস্থা হলে তোমাদের এইরকম। হুম। প্রশ্ন না বুঝলে যেটা হয় আর কি। যাই হোক, আমরা শেষ করব, কারো কিছু বলার থাকলে বলতে পারো। তোমাদের পরীক্ষা কয় তারিখে? 20 তারিখে স্যার। 20 তারিখে হ্যাঁ, স্যার। এমসি 20 তারিখ স্যার, 20 তারিখ। 20 তারিখে এমসিকিউ স্যার। এমসিকিউ 20। আর তোমাদের? 20 তারিখ সপ্তাহে স্যার। একদিনে স্যার, সকালে আর বিকালে। 20। আর লিখিত? 5 আর 6 স্যার আমাদের। 5, 6 তোমাদের? তোমাদের পরীক্ষা কয় তারিখে আরিফ? স্যার 3-4 তারিখে স্যার। 3, 4। সেটা কি আগামী মাসের না পরের মাসের? স্যার পরের মাসে স্যার। 10 মাসের? জি স্যার। যাক, কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করব আগামী মাসের 20 তারিখে যেহেতু তোমাদের এমসিকিউ, আমরা আগামী মাসের 1 তারিখ থেকে সকালে করে তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আলোচনা করব। সকালে শুধুমাত্র এমসিকিউ হবে, ঠিক আছে? জি স্যার, সময় কত সময় হবে? কয়টা হবে? 7টার আগে হবে না, 7টার থেকে 8টা পর্যন্ত। যাক, কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার সাক্ষ্য আইনের 167 ধারাটা একটু স্যার সময় পেলে একটু বুঝতে দিন স্যার, আজকে না পারেন কালকে ক্লাস। 167টা বলো, অসুবিধা নেই। কি আছে 167? আমি ভালো বুঝিনি যে অন্যভাবে সাক্ষ্য গ্রাহ বা অগ্রাহ হলে এই বিষয়টা একটু। আমি বলে দিচ্ছি, শোনো, আইনের কিছু বিষয় বলা আছে এখানে। আইনের বিষয়গুলো যদি তুমি জানতে ইচ্ছা করে তাহলে উত্তর বুঝতে পারবা। আচ্ছা, 167 ধারার বক্তব্যটা হলো, ঊর্ধ্বতন আদালত যদি দেখতে পান যে অন্যায়ভাবে গৃহীত সাক্ষ্যকে বাদ দিলেও উহা গ্রহণীয় সাক্ষ্য অন্যায়ভাবে বর্জন করা হইয়া থাকিলেও সাক্ষ্যের উপর নির্ভর করিয়া আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন তা সমর্থনযোগ্য। তবে এখানে বক্তব্যটা তোমাদের, এখানে আদালতে যখন, মনে করে জজ কোর্টে একটা মামলা রায় দিয়েছে, জজ কোর্টে মামলা রায় দেওয়ার পরে ওই ব্যক্তিটা আপিল করছে উচ্চ আদালতে, তো উচ্চ আদালত, হাইকোর্টে যখন পর্যবেক্ষণ করে দেখবেন জবানবন্দি গুলো, তখন তিনি কি ব্যবস্থা নিতে পারবেন সেটা এখানে উল্লেখ করা হয়েছে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আর কারো কিছু বলার আছে? কে, বিকাশ কিছু বলবা? বিকাশ, মালিকুল কিছু বলবা তোমরা? না স্যার, আজকে কিছু বলবো না স্যার। স্যার, হ্যাঁ বলো। একটা ছোট প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। আইনে ভুল সদবিশ্বাসে করা হলেও তার রক্ষা কবচ হিসাবে গ্রহণ করা যায় না, ব্যাখ্যা করুন। শোনো, আইনের কিভাবে ভুলের যে লিখবো স্যার? এটা সাক্ষ্য, প্যানাল কোডের 79 ধারা, আইনের ভুল। বুঝতে পারছো? মানে জি স্যার। তুমি তুমি যে এটাকে
আইনের ভুল হিসেবে তোমাকে যে রক্ষা করবে এটা আসলে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ তুমি একটা লোককে ধরে নিয়ে গেলা, থানায় গিয়ে সোপর্দ করলা আন্দাজি, এগুলো বিষয় এখানে অনেক বলার আছে, বুঝতে পারছো? এগুলো ইন্সপেক্টরশিপের প্রশ্ন, বুঝছো এটা? জি স্যার। এটা ৭৯ ধারা। আইনের ভুল যখনই আসবে সেটি ৭৯ ধারা, আর তত্ত্বগত ভুল আসলে মনে করবে এটা ৭৬ ধারা। আমার কথা বুঝছো? স্যার লিখবো কিভাবে এটা, মানে যেভাবে দিচ্ছে তো ও রক্ষা যেভাবে কবচ হিসাবে ওই বইয়ে অন্য যা করা আছে যায় না। হুবহু হুবহু ৭৯ ধারার কথাটা লিখে দিয়ে থুয়ে দেবা, তাও পাশ করবো ওটাতে। জি স্যার। হ্যাঁ, শোনো, এগুলো বক্তব্যটা হলো বিভিন্ন সময় হাইকোর্টের ডিএলআর আছে, ডিএলআর থেকে কথাটা নিয়ে একজন গাইডে দিচ্ছে। ওই জন্য বললাম না যে তোমরা যদি পরীক্ষা পাশ করতে চাও তাহলে ইন্সপেক্টরশিপের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করো, তাহলে তুমি খুব পাস করতে পারবে। কারণ কখনোই ওই এএসআই কনস্টেবলের যে প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসে না, সব ইন্সপেক্টরশিপের গাইডটা ফলো করা হয়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এটা ইন্সপেক্টরশিপের প্রশ্ন। যাক, আর কারো কিছু বলার না থাকলে আমরা শেষ করি। তো স্যার সবাই আপনি ভালো। যেগুলো পড়াচ্ছেন স্যার হ্যাঁ, সেগুলো তো ইনস্পেক্টরশিপের প্রশ্ন। সব ইন্সপেক্টরশিপের প্রশ্ন। ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকো। আমি এগুলোর মধ্যে মানে গুরুত্ব যেগুলো বেশি, যেগুলো তোমরা একটু বোঝানোর প্রয়োজন আছে, আছে তো অনেকগুলো, অনেকগুলো পড়াইতে গেলে তো ওই 2 দিনে শেষ হবে, বই তো আর শেষ হবে না। হ্যাঁ, এই জন্য। তো ঠিক আছে, ভালো থাকো রুহুল আমিন। ধন্যবাদ সবাইকে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।